জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এরপর লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের যুব শক্তির সভাপতি হয়েছে। যুব যে সম্প্রদায়, যে যুব যে শক্তি বা সম্প্রদায় বলবো, তাদেরও সভাপতি হয়েছে। এখানে পিন্টু মাহাতো এসছে, দীর্ঘদিনের যুব আন্দোলনের নেতৃত্ব। আমাদের আব্দুল জব্বার আছে জেলা পরিষদের সদস্য প্রায়, আর আমাদের এই জাতিপাড়া ব্লকের যুব নেতৃত্ব সভাপতি। এখানে কল্যাণ আছে আমাদের দলের সভাপতি, জাহাঙ্গীর আছে, তাপস আছে, অজয় আছে, আর এসছে আমাদের দৌল এসছে আব্দুল রহিম এলাকার থেকে, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির আছে। এখানে শামসের ভাই এসছে, আমাদের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব প্রকল্পুর থেকে, এবং ব্লকেরও নেতৃত্ব, এরা সব এসছে। প্রধান আছে, আরো নেতৃত্ব আছে, অনেক অনেক আমার দিদিরা রয়েছেন। আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে এখানে যতজন আপনারা উপস্থিত হয়েছেন, তার মধ্যে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন এরকম কতজন আছেন? আর এখনো সক্রিয়ভাবে রাজনীতি করেননি, হয়তো ভোট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, কিন্তু সক্রিয়ভাবে রাজনীতি করেননি, আজকে যুব শক্তির সাথে যুক্ত হয়েছে, এরকম কতজন আছে? একটু হাত তুললে ভালো হয়। তারা এখনো রাজনীতি করেননি। মানে রাজনীতি মানে আমি এটা বলি, হয়তো ভোটের সময় বুঝতে বসেছে, আমি সেটাকে খুব একটা রাজনীতি বলি। মানে দৈনন্দিন যে রাজনৈতিক কাজ একেবারে প্রত্যেকটা দিনের, তার সাথে যুক্ত নয়, আপনারা সেরকম কতজন আছেন? কতজন? হাত তুলুন। কতজন আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি। একমাত্র তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল, যে দল তার সরকারে থাকা অবস্থায় তার দলের ক্ষমতা, তার প্রশাসনের ক্ষমতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এভাবে সাধারণ যুবকদের হাতে দায়িত্ব তুলে দেয়, এটা কোন রাজনৈতিক দল নেই। আমরা কিন্তু সিপিএম পার্টি অন্য পার্টির থেকে আমাদের পার্থক্য হচ্ছে এটা, যে সিপিএম পার্টি, বিজেপি হোক, তারা যারা করে, তারা সেই দলের একেবারে যে নীতি আছে, আদর্শ আছে, দৈনন্দিন যে কাজ আছে, তার সাথে ওতপ্রোতভাবে যুক্ত হলেই তবে তাকে একটা পার্টি মেম্বার করা হয়, একটা যুব দায়িত্ব দেওয়া। কিন্তু তৃণমূল কংগ্রেস এখন বলছে না, যদি পাড়ায় কোনো মাচায় বসে হয়তো আড্ডা মারে কিছু ছেলে, হয়তো রাজনীতির সাথে যুক্ত নয়, হয়তো চাষ করতে পারে, হয়তো কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, কিন্তু বসে থাকে, তাদেরও এই কাজকর্মের মধ্যে নিয়ে এসো, মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সঙ্গে নিয়ে এসো। তার জন্য কিন্তু যুব শক্তি। এখানে ঝান্ডা নিয়ে রাজনীতি করাটা মুখ্য উদ্দেশ্য নয় তৃণমূল কংগ্রেস, মাথায় রাখতে হবে। উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার সব মানুষের সরকার। বাংলায় যে 10 কোটি মানুষ আছে, সেই 10 কোটি মানুষের জন্য সরকার কাজ করছে। সরকারের এই যে দৃষ্টিভঙ্গি, এই যে কাজকর্ম, সেগুলো একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত আছে, সরকারি ব্যবস্থা আছে, সবই আছে, কিন্তু সাধারণ মানুষের সাথে যোগাযোগ তৈরি করে যার যেটা প্রাপ্য, সেটা যাতে তার যার যেটা অধিকার, সেই অধিকারটা সে পেতে পারে, সেইটাকে নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে যুব শক্তির। অর্থাৎ যুব শক্তিকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনার পাড়ায় যত মানুষ আছে, আপনি সবসময় রাজনৈতিক দল দেখলে হবে না, যে কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, এটা নয়। আপনার পাড়ায় যতজন মানুষ আছে, মনে করবেন সব মানুষগুলো আপনার প্রতিবেশী, তারা এই বাংলার মানুষ, তাদের পাশে দাঁড়াতে হবে। সরকারি যে সুযোগ সুবিধা, কার কি প্রাপ্য, খোঁজ রাখতে হবে, সেগুলো যাতে
তারা পায়, তার জন্য আপনাকে পঞ্চায়েতে যেতে হবে বা নেতৃত্বের সাথে কথা বলতে হবে, করতে হবে। দৈনন্দিন প্রচুর মানুষের নানা ধরনের সুবিধা অসুবিধা থাকে, সেই সব ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াতে হবে। আগে একটা সময় ছিল সমাজ সেবা, যারা রাজনীতি করতাম আমরা, ছোটবেলায় আমাদের একটা নেশা ছিল যে পাড়ায় বা এলাকায় কেউ যদি অসুস্থ হয় হাসপাতালে যাবে, আমাদের দায়িত্ব ছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া। আমি ছোটবেলায় অনেকদিন, তখন আমার বয়স 17-18 এরকম হবে, আমি পিজি মেডিকেল কলেজে আমার এক বন্ধু গিয়ে ওরকম রুগী নিয়ে গিয়ে ওই পিজি যে সামনে যে রাস্তা আছে ফাঁকা জায়গা, সেখানে পেপার পেতে শুয়ে আছে, এরকম দিক গেছে। তো এই যে মানুষের পাশে দাঁড়ানো, এইটা কিন্তু যুব শক্তিকে দাঁড়াতে হবে। কারণ আমরা শুধু নিজেরা ভালো থাকলে হবে, সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হয়। সেই কাজগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুব শক্তি যে আপনাদের দায়িত্ব দেওয়া হবে, আপনি কি কি করবেন, আপনি কিভাবে মানুষের পাশে দাঁড়াবেন, এগুলো করতে হবে। কারণ একটা সরকার, যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে, মনে রাখবেন, আপনি ভাবতে পারেন যে কেন আমি তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নির্দেশে, বা আমরা তো সবাই তৃণমূল কংগ্রেস করি, তাহলে আমি কেন মানুষের পাশে দাঁড়াবো? আপনি ভাবতে পারেন আরো তো অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু আমি কেন তৃণমূল কংগ্রেস, এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনেই কেন আমরা করব? আদর্শ আমাদের একটা মানতে হয়, আমাদের একটা নীতি মানতে হয়, না হলে আমরা কোনো কাজ কেউ করতে পারি না। আমাদের আদর্শটা কি? প্রতিটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কি? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মানি। কি আমাদের কি লক্ষ্য, কি আমাদের স্বপ্ন, কি আমাদের স্বপ্ন এবং লক্ষ্য হচ্ছে এই যে যত মানুষ আছে, যত মানুষ, কত শ্রেণীর মানুষ আছে বলুন তো? বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন জাতের মানুষ আছে, ধনী আছে, দরিদ্র আছে, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ আছে, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে। এটা নিয়েই তো আমাদের দেশ। এই যত সম্প্রদায়, ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে, তাদের একসাথে রাখতে হবে, আমরা একসাথে থাকবো, এটা হচ্ছে আমাদের একটা নীতি। এখানে কোনো বিভেদ আমরা করবো না। কিন্তু পাশাপাশি দেখুন, অন্য একটা রাজনৈতিক দল, তার মূল লক্ষ্য হচ্ছে বিভেদ তৈরি করা, হিন্দুর সাথে মুসলমানের লড়াই লাগিয়ে দিয়ে একটা অবিশ্বাস তৈরি করে আপনার মনের মধ্যে একটা হিংসা ঢুকিয়ে দেওয়া, যে আপনি হিন্দু, ওই ছেলেটা মুসলিম, ওই পাড়াটা মুসলিম, তোমাকে ওদের বিরুদ্ধে লড়তে হবে। এই যে হিংসা ঢুকিয়ে দেওয়া মানুষের মধ্যে, একটা জাতের মধ্যে, একটা সম্প্রদায়ের মধ্যে, এটা আমরা অনেক সময় না বুঝে সেই রাস্তায় পা দিয়ে দিচ্ছি। আমরা অনেকে ভোট দিয়েছি, আমরা না বুঝে পা দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা নিজেরা জানি না যে আমরা কোন অন্ধকারের দিকে চলেছি। আমরা যত নিজেদের মধ্যে লড়াই করব, যত নিজেদের মধ্যে দাঙ্গা করব, হানাহানি করব, তত কিন্তু আমরা আমাদের সমাজটাকে নষ্ট করব, আমাদের এলাকাটাকে নষ্ট করব। কিন্তু আজকে ধরো যে আরো, মানে তোমার বাবা, আমাদের ঠাকুর দাদা, তার বাবা, যুগ যুগ ধরে আমরা কিন্তু এটাই শিখে এসেছি, সবাই মিলেমিশে থাকতে পারে। আজকে যদি এটার জন্য কোনো পড়াশোনার দরকার নেই, এটার জন্য বড় বড় বই পড়ার দরকার নেই, এটা আমাদের মনের মধ্যে ঢুকে আছে। এখানে যদি একজন বয়স্ক মানুষ থাকে, ধরো কোন একটা মাচায় বসে আছে বয়স্ক মানুষ, তাকে যদি তুমি জিজ্ঞেস করো কি, হ্যাঁ দাদু আপনি তো হিন্দু, আমরা ওই পাড়ায় যে মুসলিম পাড়াটা আছে, কালকে গিয়ে আমরা ওখানে ঝামেলা করবো, অশান্তি করবো, ওদের থাকতে দেব, আপনি কি বলেন? তিনি সঙ্গে সঙ্গে বলবেন যে না বাবা, এটা করা যায় না। কারণ যুগ যুগ ধরে আমরা পাশাপাশি বসবাস করি, সেটা করা যায় না। দেখবে ওই দাদু হয়তো কোনোদিন স্কুলে যায়নি, কোনোদিন বই পড়েনি, এটার জন্য পড়াশোনার দরকার নেই, এটা আমাদের মনের মধ্যে তৈরি হয়ে আছে, যা আমরা সবাই মিলেমিশে থাকবো, সেইটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
আমাদের নীতি হলো আমরা সবাইকে নিয়ে থাকবো। আমাদের দ্বিতীয় নীতি হচ্ছে যত মানুষ আছে সব মানুষের জন্য উন্নয়ন। এখানে রাজনীতি আমরা দেখি না, আমরা রাজনীতি দেখি না। এর আগে একটা দল ছিল সিপিএম। সেই সিপিএম পার্টি 34 বছর যখন ছিল তখন সরকারি ক্ষেত্রে এত সুযোগ সুবিধা তো ছিল না। আমাদের মমতা যা তৈরি করেছে, এত ডেভেলপমেন্ট তো তখন হতো না। এত কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সমব্যথী এত প্রকল্পও ছিল না। যেটুকু সুযোগ সুবিধা থাকতো সেটা সিপিএম পার্টির লোকদের বেছে বেছে দেওয়া হতো, আর যারা সিপিএম এর সঙ্গে ছিল না তারা বঞ্চিত থাকতো। কিন্তু আমাদের দলের নীতি কি? আমাদের সরকারের নীতি হচ্ছে সবার জন্য কর। এখানে দল দেখা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি কি? সবার জন্য করা। আমি যেমন উদাহরণ দিচ্ছি, ধরো কন্যাশ্রী, ধরো সবুজ সাথী সাইকেল। তোমরা দেখেছো তো যে সাইকেল প্রতিটা হাই স্কুল থেকে শয়ে শয়ে সাইকেল নিয়ে ছাত্রছাত্রীরা বেরোচ্ছে, সাইকেল দেওয়া হয়েছে। অর্থাৎ সবাইকে দেওয়া হচ্ছে। সে যদি সিপিএম বাড়ির ছেলে হয়, মেয়ে হয়, সে যদি বিজেপি, কংগ্রেস, যে পরিবারই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে। সেখানে আমরা তৃণমূল কংগ্রেসের কোন নেতা গিয়ে কোন স্কুলে গিয়ে বলতে পারবো না হেডমাস্টার মশাইকে যে মাস্টার মশাই ওই মেয়েটার বাবা বিজেপি করে বা সিপিএম করে, ওই মেয়েটাকে সাইকেল দেবেন না। আমরা বলতে পারবো? পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সুযোগ রাখেনি। অর্থাৎ তিনি যা যা করেছেন আজ পর্যন্ত সবার জন্য করেছেন। এটা হচ্ছে আমাদের একটা নীতি আদর্শ। এটা ভারতবর্ষে কোন রাজনৈতিক দলের নেই। এটা আমাদের গর্বের জায়গা। আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা সবার জন্য করেছি। যারা আমাদের সঙ্গে আছে তাদের জন্য করেছি, যারা আমাদের বিরোধী তাদের জন্য করেছি, যারা রাজনীতি করে না তাদের জন্য করেছি। এই সরকার করেছে। এই যে সবার জন্য করা, এটাই কিন্তু আমাদের একটা আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নীতি। তৃতীয় হচ্ছে যে মানুষ বেঁচে থাকতে গেলে কি কি দরকার? কি কি দরকার? ন্যূনতম গরিব মানুষের বেঁচে থাকতে গেলে কি কি দরকার? মানুষের খাদ্য লাগে। প্রথম খাদ্য, খাবার, খাদ্য লাগে, বস্ত্র লাগে, পোশাক পরিচ্ছদ লাগে। তৃতীয় হচ্ছে কি লাগে? বাসস্থান লাগে, ঘর লাগে। চতুর্থ কি লাগে? তার চিকিৎসা লাগে, অসুস্থ হলে চিকিৎসা হয় লাগে। তারপর কি প্রয়োজন হয়? ছোটদের পড়াশোনা, শিক্ষা। এগুলো হচ্ছে মানুষের একেবারে প্রাথমিক প্রয়োজন, প্রথম প্রয়োজন। আমি একটা সরকার, আমি কি করলাম? একটা বড় ব্রিজ তৈরি করলাম, বা আমি 10টা বড় বড় রাস্তা তৈরি করে দিলাম, তাহলেই কিন্তু বলা হবে না যে আমার সরকার খুব ভালো সরকার। আমার সরকার তখনই ভালো সরকার হবে যদি মানুষের এই যে প্রয়োজনীয়তাগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো যদি পূরণ করতে পারে যে সরকার, সে সরকার হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ সরকার। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রয়োজনীয়তাগুলো পূরণ করে আসছে। এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সরকার করতে পারে না। আজকে যে খাবার, খাদ্য লাগে, যে আজকে করোনা পরিস্থিতি চলছে, লকডাউন রাখতে হচ্ছে, মানুষের রুটি রোজগার বন্ধ হয়ে গেছে। মমতা দি কি বলেছে? জুন মাস পর্যন্ত রেশনে চাল দেওয়া হবে, 10 কোটি মানুষকে পয়সা দিতে হবে। আবার কি বলেছেন? যে আমরা সরকারে যখন আসবো এর পরের বার 21-এ, তারপরে সারা জীবনের জন্য কাউকে রেশন থেকে আর পয়সা দিয়ে চাল বা গম কিনতে হবে, সব ফ্রি করে দেবে। অর্থাৎ বাংলার মানুষের একটা সময় ছিল যখন জঙ্গলমহল, যখন মানে দুর্গম এলাকায় ও আমলাশোলের কথা আমরা পেপারে দেখতাম, যে মানুষ খেতে পেত না। সে তখন পিঁপড়ের ডিম সেদ্ধ করে খেতে হতো। ওই জঙ্গল থেকে বিভিন্ন গাছের গোড়া, এগুলোকে সেদ্ধ করে খেতে হতো। আজকে সেটা পশ্চিমবঙ্গে কিন্তু এই 9 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে পুরোটাই মুক্ত করে দিয়েছে, সমাধান করে দিয়েছে। আজকে কোনো মানুষ আর না খেতে পেয়ে থাকবে না। প্রতিটা মানুষ আজকে খাদ্য পাচ্ছে। তাহলে মানুষের যে প্রথম খাদ্যের প্রয়োজন, সেটা কিন্তু আমাদের সরকার মিটিয়েছে। মানুষের ঘরের চাহিদা, প্রচুর মাটির বাড়ি আছে, সেই মাটির বাড়িগুলো আমরা অনেক পাকা বাড়ি করেছি, কিন্তু এখনো কিছু মাটির বাড়ি আছে।
সেগুলো সমস্ত সার্ভে হয়েছে। আর হয়তো 2 বছর সময় লাগবে, বাংলায় একটা মাটির বাড়ি থাকবে না, সমস্ত পাকা হয়েছে। মানুষের বাসস্থানের ব্যবস্থা হয়েছে, মানুষের চিকিৎসা। আজকে তো আপনারা জাঙ্গিপাড়া হসপিটালে গিয়ে দেখেছেন যে সিপিএম এর আমলে কি অবস্থা ছিল, আজকে কি অবস্থা। আজকে একটা নার্সিং হোমের মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা সারা বাংলা জুড়ে বড় বড় হসপিটাল তৈরি করেছি, সাব ডিভিশনে সুপার স্পেশালিটি হসপিটাল করেছি, ব্লক লেভেলে হাসপাতালগুলোকে আরো চিকিৎসার বন্দোবস্ত করেছে, যাতে মানুষ বিনা চিকিৎসায় না মারা যায়। এটা বন্দোবস্ত করা হয়েছে। আজকে পড়াশোনার জন্য ছোট ছোট বাচ্চাদের তাদের মিড ডে মিল থেকে শুরু করে, আগে তো মিড ডে মিলে ওই পচা খাবার দেওয়া হতো, এখন অনেকটা ভালো করে দেওয়া হয়েছে। মিড ডে মিল থেকে শুরু করে একটা ছোট বাচ্চা স্কুলে যাবে, তার জুতো কে দিচ্ছে বিনা পয়সায় আমাদের সরকার, বিনা পয়সায় ব্যাগ দিচ্ছে আমাদের সরকার, মিড ডে মিলে যে থালাটা সেটাও বিনা পয়সায় দিচ্ছে আমাদের সরকার। তারপরে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা যখনই 5-এ উঠবে সেই বাড়ির মেয়েরা শিক্ষাশ্রীর জন্য ভাতা পাচ্ছে, 8-এ ওঠার পর কন্যাশ্রীর জন্য ভাতা পাচ্ছে, 9-এ ওঠার পর বিনা পয়সায় সাইকেল পাচ্ছে, তারপরে যারা সাধারণ আছে তারা অ্যাপ্লাই করে স্কলারশিপ পাচ্ছে। আগে বছরের স্কলারশিপ দিত বামফ্রন্টের আমলে মাত্র 4.5 লক্ষ বছরে, আর আমরা এখন বছরে 20 লক্ষ। এত বেশি ছাত্রছাত্রীকে আমরা পড়াশোনার জন্য স্কলারশিপ, অর্থাৎ এবার উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ করা হয়েছে। অর্থাৎ শিক্ষা যাতে পায়, যাতে গরিব মানুষ শিক্ষার একটা উপযুক্ত জায়গা পায়, অর্থাৎ স্কুল যাতে ছেড়ে না দিতে হয়, এর জন্য যা যা বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের নীতি। এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে। এটা কোন রাজনৈতিক দল বাংলাকে এত ভালোভাবে মানুষের জন্য করতে পারবে না। আজকে তোমরা যারা আপনারা যারা আছেন অনেকে, তারা তো দেখেছেন যে 2011 সালের পর জাঙ্গিপাড়ার চেহারাটাকে আমি বদল করে দিতে পেরেছি। সেটাকে আমি করেছি, সব মমতাজি করেছি। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আমি যত ডেভেলপমেন্ট আছে সব করেছি। আজকে আইটিআই কলেজ আমরা করেছি, কিষাণ বাজার আমরা করেছি। আজকে থানাটা গিয়ে দেখুন, এটা মডেল থানা, 7টা জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ ক্যাম্প হচ্ছে এটা। আজকে জাঙ্গিপাড়া হসপিটাল মডেল হসপিটালে পরিণত হয়েছে, ব্লক হসপিটাল। সেখানে ফেয়ার প্রাইসের ওষুধের দোকান আমরা করেছি, একমাত্র ব্লক হসপিটাল যেখানে ফেয়ার প্রাইস ওষুধের দোকান আছে, যেখানে সিক নিউবর্ন কেয়ার ইউনিট আছে ব্লক হসপিটালের মধ্যে জাঙ্গিপাড়া। আমরা ত্রিভল আলো লাগিয়েছি, আমরা হাইমাস আলো লাগিয়েছি, রাস্তাঘাট, এই যে যত রাস্তাঘাট দেখছেন এগুলো সমস্ত আমার প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে। আমরা 21 সালের আগে আবার এগুলোকে সারিয়ে দেবো, কিছু করে দিতে পারবো। এই বড় বড় রাস্তাগুলো 36 কোটি টাকা, কোনটা 25 কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ এই এত যে ডেভেলপমেন্টের পাশাপাশি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আপনারা বলুন কোন গভর্নমেন্ট দিতে পারবে? এবং সেটা দিতে গিয়ে তিনি কি করলেন, কোন দল দেখেন, এর থেকে ভালো সরকার আর হয় না। ফলে এই সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতি আদর্শ, সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। এটার জন্যই যুব শক্তি। আজকে হয়তো অনেকে রাজনীতি তোমরা করোনি, কিন্তু আজকে নিয়ে আসা হচ্ছে যাদের, জেনে রাখবে আজকে তোমরা যে যুব শক্তির সাথে যুক্ত হয়ে আজকে যে পথ চলা তোমাদের শুরু হলো, একটা সময় তোমরাই নেতৃত্ব দেবে এই জাঙ্গিপাড়ায়। তোমাদের মধ্যে থেকেই নেতৃত্ব তৈরি হবে। আমরা সেদিন হয়তো বয়স হয়ে যাবো, আমরা ছেড়ে দেবো, কিন্তু তোমরাই এক সময় এই জাঙ্গিপাড়াকে শাসন করবে, জাঙ্গিপাড়ার মানুষের জন্য কাজ করবে, জাঙ্গিপাড়াকে আবার নতুন করে গড়ে তুলবে। সেই সুযোগটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে। শুধু আমার ঝান্ডা নিয়ে কে ঘুরছে সেটা আমাদের কাছে বড় কথা নয়। যারা পতাকা নিয়ে কোনোদিন রাজনীতি করেও নি, সেই সমস্ত ছেলে বা মেয়েদের তাদের কাছে বলতে হবে যে এসো আমরা মানুষের জন্য কাজ করি, আমাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তোমাদের একটা উদাহরণ দিই, আমি আর বাড়াবো না বক্তব্য। সেটা হলো, যেমন তোমরা কি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই করোনার মধ্যে এই পরিস্থিতির মধ্যে তিনি শুধু খাদ্য যোগান দিয়েছেন তাই নয়, তিনি চিকিৎসা ব্যবস্থাকে এমন ভাবে সাজিয়ে রেখেছেন যে আজকে আমরা করোনাকে জয় করতে পারছি। এই যে আমার পরিবারের 6 জন করোনা আক্রান্ত হয়েছিল, আমার 13 বছরের বাচ্চা হবেই আমি জানি,
কারণ আমরা 3 মাস ধরে আমরা সবাই মিলে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি খাদ্য নিয়ে, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি, আমি জানি যে কোনো সময় না কোনো সময় আক্রান্ত হতেই হবে, আমরা কিন্তু কখনো ভয় পাইনি। এই আক্রান্ত হওয়ার পরেও কিন্তু আমি হসপিটালে যাইনি। আমাকে মুখ্যমন্ত্রী ফোন করেছেন, আমাকে বিভিন্ন মন্ত্রীরা ফোন করেছেন যে তোমাকে এক্ষুনি আমরা 9 এমএলএতে 9 বেলেঘাটা আইতে ভর্তি করি। বাংলায় যতজন এমএলএ আক্রান্ত হয়েছে 10 জনের মতো, তার মধ্যে একমাত্র আমি কিন্তু বাড়িতেই ছিলাম, আমি কিন্তু হাসপাতালে যাই। কেন? তার কারণ হচ্ছে একটাই, যে আমরা 3 মাস ধরে কাজ করতে করতে যেটা উপলব্ধি করেছি সারা পৃথিবীর চিত্র দেখে, যে করোনাকে ভয় পাওয়ার প্রয়োজন। এটা একটা সংক্রামক ব্যাধি, এটা ছড়িয়ে পড়ে, কিন্তু 95% মানুষের কিছু হয় না। শুধু মনের জোর রাখলেই 14 দিন পরে সে কিন্তু সুস্থ হয়ে যায়। আজকে পর্যন্ত, কাল পর্যন্ত বাংলায় 1,19,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। 1,19,000। এর মধ্যে 2,500 মানুষ মারা গেছেন। এই যে 2,500 মানুষ মারা গেছে এই 3-4 মাস ধরে, তার 70% ছিল তাদের বয়স এবং অন্যান্য অসুখ ছিল, নয় কিডনি খারাপ, নয় হার্ট খারাপ, নয় হাই সুগার, তার 70% মারা গেছে। তাহলে রইল কত? 1,17,000। এর মধ্যে 6,000 মানুষ, অর্থাৎ 5,960-70, মানে 6,000 মানুষের হাসপাতালে ভর্তি আছে। তাহলে রইল কত? 1,11,500। 1,11,500 এর মধ্যে 90,000 সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। রইল কত? মাত্র 21,000। এই 21,000 মানুষ করোনা আক্রান্ত, কিন্তু তারা সবাই বাড়িতে আছে। তাদের না জ্বর আছে, না সর্দি আছে, না কাশি আছে। তাদের 14 দিন আটকে রাখা হয়েছে, 14 দিন পরে তারা মুক্ত হবে। তাহলে 1,19,000 এর মধ্যে 1,11,000 এর বেশি মানুষের কোনো সমস্যা নেই। বোঝা গেল? তার মানে করোনা ঢুকলে মরে যাবো এটা ভাবার কোনো কারণ নেই। এটা একটা সর্দি কাশির ভাইরাস, একটু শক্তিটা বাড়িয়েছে সে, কিন্তু আমরা সেটাকে শরীরে ঢুকলেও আমরা সবাই মরে যাবো এটা ভাবার কোনো কারণ নেই। মানুষকে সচেতন করতে হবে, এটা যুবশক্তির কাজ। মানুষকে জোর দিতে হবে। আজকে করোনা আক্রান্ত হলে কি হচ্ছে, অনেক সময় প্রতিবেশীরা তার বাড়িটাকে ঘিরে ফেলছে, তাকে বেরোতে দিচ্ছে না, তারপরে হামলা, এই রাধানগরে হয়েছে, লাঠি সোটা নিয়ে হামলা করছে। মানুষ অতটা বোঝে না, অতটা ভাবছে কি না কি হয়ে যাবে, তার থেকে হয়তো হাওয়ায় উড়ে না। মানুষকে বোঝাতে হবে, এই কাজগুলো করতে হবে, মানুষকে সচেতন করতে হবে যে আমাদের যুদ্ধটা অসুখের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে নয়, রোগের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে নয়। রোগীকে অবহেলা করলে হবে। যে আক্রান্ত হয়েছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, আমি অনেকটা দূরত্ব বজায় রেখেও তাকে হেল্প করতে পারবো, তাকে মানসিক জোর দিতে পারবো, তার প্রয়োজনে কিছু হাতে পৌঁছে দিতে পারবো। এটা আমাদের কাজ। এই মুহূর্তে আমাদের জাঙ্গিপাড়া ব্লকে 60-70 জন হবে, এখন মাত্র 185 জন এই 3 মাসে করোনায় আক্রান্ত হয়েছে, সবাই সুস্থ হয়ে গেছে, মাত্র 22 জন এখন পজিটিভ আছে। তারাও 14 দিন পরে কিন্তু আবার স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে। তাহলে ভয়ের কিছু আছে? টেস্ট হচ্ছে। তাহলে আমাদের সরকার কিন্তু খুব সচেতন ভাবে এর মোকাবিলা করে চলেছে। তাহলে যুব শক্তিকে মানুষকে সাহস দিতে হবে, যে ভয় পাওয়ার কারণ। যুব শক্তিকে যেটা দেখতে হবে সেটা হলো, এই যে আমফান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় শিডিউল ট্রাইব, গরিব যে সম্প্রদায়, সেই গরিব সম্প্রদায়ের পাশে কিছু তৃণমূল কংগ্রেস কে দাঁড়াতে, আপনাদের দাঁড়াতে, গরিব মানুষকে সাহায্য করা, তাদের সহযোগিতা করা, তাদের আরেকটু ওপরে তুলে আনা, এটা হচ্ছে আমাদের সকলের কাজ। সেই শিডিউল ট্রাইবদের জন্য পেনশন চালু করে দিয়েছে। অর্থাৎ যত শিডিউল কাস্ট মানুষ আছেন, তার পরিবারের যত 60 বছরের উপরে মানুষ আছেন, বাবা আছেন, মা আছেন, বয়স্ক মানুষ আছেন, সবাই ভাতা পাবে, পেনশন পাবে 1,000 টাকা করে।
এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সবার জন্য। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানে সেই পরিবারে একজনও 60 বছরের উপরে থাকবেন না যারা ভাতা পাবেন, অর্থাৎ ভাতা সকলে পাবেন। এটা কিন্তু আগের সরকার করতে পারে, ওই 2-4 জনকে দিত। তাহলে আমাদের কাজ কি? আমাদের খোঁজ নিতে হবে যে কোন কোন পরিবারে শিডিউল পরিবার, সেখানে 60 বছরের উপরে বয়স্ক মানুষ আছে কিনা, সে ভাতা পায় কিনা। যদি ভাতা না পায় তার ফর্মটা ফিল আপ করতে হবে, জমা করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, তাহলে সেই পরিবারটা বেঁচে যাবে বয়স্ক মানুষ। এরকম সরকারি অজস্র প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো নিয়েও মাথায় রাখতে হবে যাতে সেটা সাধারণ মানুষ পায়। তো এই কাজগুলো যুব শক্তিকে করতে হবে, এর থেকে বড় কাজ আর কিছু হয় না। একসময় দেশ পরাধীন ছিল, একসময় দেশ পরাধীন ছিল ব্রিটিশের কাছে। ইংরেজরা এসে 200 বছর দেশকে দখল করে রেখেছে। সেই 200 বছর ধরে লড়াই করেছে ভারতবাসী। 1885 সালে জাতীয় কংগ্রেস তৈরি হলো। তারপর থেকে লড়াই, দীর্ঘদিনের লড়াই। নেতাজি ক্ষুদিরাম জীবন দিলেন, প্রফুল্ল চাকি জীবন দিলেন, নেতাজি কোথায় হারিয়ে গেলেন। নেতাজি, গান্ধীজি, জওহরলাল নেহরু থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, বাংলায় কত বিপ্লবী লড়াই করে স্বাধীনতায়। তখন যখন লড়াই করেছিল তখন কিন্তু কেউ রাজনৈতিক দল দেখে করেন, সমস্ত যুব সম্প্রদায় ঝাঁপিয়ে পড়েছিল দেশকে স্বাধীন করার জন্য। সেদিন কে আগে জীবন দেবে সেটাই ছিল প্রতিযোগিতা, যে আমি আগে যুদ্ধ। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, ছোট বাচ্চা, তারা ব্রিটিশের কুখ্যাত ব্রিটিশ কে মারতে গিয়ে তারা ফাঁসি নিয়ে দিল গলার উপর, তার ফাঁসিতে জীবন দিয়ে দিল। কত মানুষ জীবন দিয়ে দিল। মাস্টারদাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। সূর্য সেনকে ব্রিটিশরা যখন ধরলো তখন তার নখগুলোকে উপড়ে ফেলা হয়েছে, তার দাঁতগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, অত্যাচার করে করে তাকে মারা হয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময় কিন্তু যুব সম্প্রদায় ঝাঁপিয়ে পড়েছিল দেশকে বাঁচানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সেই লড়াই আবার লড়তে হবে। সেই লড়াই আজ হয়তো দেশ অন্য কোনো বিদেশি শক্তির হাতে নেই, কিন্তু আজ দেশের যে অখণ্ডতা, দেশের যে এই যে সবাই একসাথে থাকে, এগুলো ভেঙে দিতে চাইছে কোন রাজনৈতিক দল, সেটাকে রুখে দিতে হবে। ভেঙে তছনছ করে দিতে চাইছে কোন রাজনৈতিক দল, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে বিভ্রান্ত করে সেটাকে রুখে দিতে হবে। আজকে এই যে এত দারিদ্রতা আছে, এখনো মানুষের কত দারিদ্রতা, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাব, এগুলো পূরণ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে দায়িত্ব নিয়ে। এটা কম বড় কাজ নয়। দেশ শুধু স্বাধীন করলেই হবে না, সেই দেশকে গড়ে তোলার জন্যও মানুষকে এগিয়ে আসতে হচ্ছে। স্বাধীনতার পর, আমি একদম শেষ করব, স্বাধীনতার পর যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন বিধানচন্দ্র রায়, তিনি বললেন যে আমি তখন এই যে গ্রামগঞ্জে কোথাও কিন্তু না স্কুল ছিল, কোন স্কুল ছিল না, কোন হাসপাতাল ছিল না। বিধানচন্দ্র রায় বললেন যে একটা গ্রামে, একটা অঞ্চলে যদি কোনো মানুষ 10 বিঘে জমি আর 15,000 টাকা দেয়, তাহলে আমি সেখানে একটা হাসপাতাল করে দেব। তোমরা একটু ঘুরে দেখবে যে প্রতিটা অঞ্চলে, এই রাধানগরেও আছে, রাধানগরের জায়গাটা কোথায়? প্রতিটা অঞ্চলে দেখবে ওই রকম অনেক জায়গা নিয়ে একটা ছোট হসপিটাল। তার মানে কোন মানুষ এই জমিটা দিয়েছিল এবং 15,000 টাকা দিয়েছিল, তাই সেখানে হসপিটাল গড়ে উঠল। কত মানুষ নিজেরা এগিয়ে এসে স্কুল তৈরি করলো যাতে পড়াশোনা করতে পারে। তাহলে শুধু স্বাধীন করে নয়, স্বাধীনতার পর দেশের মানুষকে যদি বাঁচাতে হয়, দেশের মানুষকে যদি বড় করে তুলতে হয়, তাহলেও যুব সম্প্রদায়ের প্রচুর কাজ আছে। সেটাকে বলে দেশ গড়ার কাজ, সেটাকে বলে সমাজ তৈরি করার কাজ। সেই কাজটা নেতৃত্ব দিচ্ছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে হতে হবে, তার সাথে হতে হবে। এর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। আমি সবাইকে, যারা আজকে এখানে এসেছো, তাদের বলবো যে ভালো করে বুঝতে হবে যে মানুষের পাশে কি করে থাকবো, কি কি কাজ আমি করতে পারি, কি কি ভাবে মানুষের পাশে, এই যে যারা গরিব মানুষ
তাদের পাশে সেই সব ফ্যামিলিগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, বলবে যা প্রয়োজন আমাদের বলবে, আমরা পাশে থাকবো। আপনার কোনো অসুবিধা আছে কিনা, আপনার শরীর খারাপ হয়েছে কিনা, আপনি অসুস্থ আছেন, আমরা আছি, আমরা করবো, তোমরা করবে, আমাদের সাথে যোগাযোগ রাখবে। আমরা সব সমস্যার সমাধান হয়তো পারবো না, করা যায় না, কিন্তু অনেক সমস্যার সমাধান আমরা করতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে। সেই ইচ্ছাটা নিয়ে, সেই স্বপ্নটা নিয়ে আপনারা যুবশক্তি করবেন এবং আরো অনেককে এই যুবশক্তিতে আনার জন্য আপনারা চেষ্টা করবেন। একেবারে নিরপেক্ষ, এখানে এসে আমাদের তৃণমূলের ঝান্ডা নিয়ে ভোট দাও এটা কাজ নয়। কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। এই কথা বলে আমি সকলকে আবার শুভেচ্ছা জানাই, আমার ভালোবাসা জানাই।